গুড মর্নিং বন্ধুরা। আসন্ন আরআরবি গ্রুপ ডি পরীক্ষায় অঙ্কের যে ধরনের প্রশ্ন আসার কথা সেরকম 15টি অঙ্কের একটা সেট আজকে করাবো। তো চলো শুরু করি। প্রথম অঙ্ক বলেছে, যদি রাম একটি পাখা কেনে তাহলে সে 8% ছাড় পাবে, তবে যদি সে 3টি পাখা কেনে তাহলে সে প্রথমটিতে 6%, দ্বিতীয়টিতে 10% এবং তৃতীয়টিতে 12% ছাড় পাবে। যদি 3টি পাখার জন্য রামকে 6,800 টাকা দিতে হয় তাহলে প্রতিটি পাখার মুদ্রিত মূল্য কত হবে? তাহলে কি বলেছে না, সে 3টে পাখা কিনেছে, কিনে প্রথম পাখাতে মানে সে কী হয়েছে না 6% ছাড় পেয়েছে। 6% ছাড় পেয়েছে মানে মুদ্রিত মূল্য যদি 100 টাকা থাকে, সে কিনেছে কত টাকায়? কিনেছে হচ্ছে 6% ছাড় মানে 94 টাকায়। তার মানে এটা হচ্ছে মুদ্রিত মূল্য আর এটা হচ্ছে বিক্রয় মূল্য। ঠিক আছে, এবার দ্বিতীয় পাখাতে কী হয়েছে, কত পার্সেন্ট ছাড় পেয়েছে? 10%, অর্থাৎ মুদ্রিত মূল্য 100 টাকা হলে সে ছাড় পেয়ে কিনেছে কত? 90 টাকায়। আর তৃতীয় পাখাতে হচ্ছে 12% ছাড়। 12% ছাড় মানে যদি দাম লেখা থেকে 100 টাকা, তাহলে সে কিনেছে হচ্ছে 88 টাকায়। তাহলে কি হচ্ছে দেখো, 3টে পাখার মোট মুদ্রিত মূল্য হচ্ছে 300 টাকা আর সে কিনেছে কত? কিনেছে হচ্ছে 8 4 12 2 হাতে রইল 1, 9 9 18 1 19 আর 8 27, 272 টাকায়। তাহলে 272 টাকায় যে ফ্যানগুলো 3টে কিনেছে, সেই 3টে ফ্যানের মুদ্রিত মূল্য ছিল 300 টাকা। তাহলে আমরা সেটাই লিখছি, 272 টাকা যদি মুদ্রিত মূল্য হয়, 272 টাকা যদি বিক্রয় মূল্য হয়, মুদ্রিত মূল্য কত হচ্ছে? মুদ্রিত মূল্য হচ্ছে 300 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে মুদ্রিত মূল্য কত হবে? 300/272 টাকা। আর কত বলেছে না, মোট বিক্রয় মূল্য 6,800 টাকা। 6,800 টাকা বিক্রয় মূল্য হলে মুদ্রিত মূল্য হবে 300/272 ইন্টু 6,800। এটা কাটি 4 দিয়ে 75, এটা 4 দিয়ে কাটলে 4 6 24, 25 26 27, 4 32, 68 আর এটা 100, তাহলে 7,500 টাকা। তাহলে 3টে পাখার মুদ্রিত মূল্য হচ্ছে 7,500 টাকা। তাহলে একটা পাখার মুদ্রিত মূল্য কত হবে? ভাগ 3 মানে হচ্ছে 2,500 টাকা। তাহলে উত্তর হচ্ছে 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 2x² - 8x - m = 0 এই সমীকরণের একটি বীজ 5-এর 2, সমীকরণের দ্বিতীয় বীজ এবং m এর মান যথাক্রমে কত হবে? তাহলে আমরা আগে দেখি যে ax² + bx + c = 0 এই সমীকরণের দুটো বীজ যদি আলফা আর বিটা হয়, তাহলে আমরা কি জানি না, আলফা প্লাস বিটা = -b/a আর আলফা ইন্টু বিটা = c/a। ঠিক আছে, এইবার আমাদের কোন সমীকরণটা দেওয়া আছে? 2x² - 8x - m = 0। এখন যদি এই দুটি সমীকরণকে তুলনা করি, তাহলে দেখো a সমান কী পাচ্ছি? এখানে a সমান পাচ্ছি হচ্ছে 2, b সমান পাচ্ছি কি? b সমান -8 আর c সমান পাচ্ছি c সমান -m। ঠিক আছে, এবার এর দুটো বীজ আলফা আর বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা কী হবে? -b/a, b মানে -8 মানে এটা প্লাস হয়ে যাবে 8/2, a মানে 2। আর আলফা ইন্টু বিটা এটা কত পাবো? এটা পাবো হচ্ছে c/a, এখানে c মানে -m, m/a মানে 2, তাহলে এই। ঠিক আছে, এইবার কি বলেছে, এই সমীকরণে একটা বীজ 5-এর 2, তাহলে ধরি আলফাটা 5-এর 2। আলফা যদি 5-এর 2 হয়, তাহলে 5-এর 2 প্লাস বিটা = 8-এর 2, তাহলে বিটা = 8-এর 2 - 5-এর 2 = 3-এর 2, তাহলে একটা বীজ হচ্ছে 3-এর 2। দেখো এই অপশন থেকেই আমরা বলে দিতে পারি উত্তর 2, কারণ 3-এর 2 আছে একটা বীজ, এরকম একটা অপশনে আছে। কিন্তু আমরা যদি এরকম আরও 2-1টা অপশানে থাকতো, আমাদের এম এর মান বার করব। এম এর মান বার করবো কী করবে? এই সমীকরণে আলফার মান বসিয়ে দিই। আলফা কত? 3-এর 2 আর 5-এর 2, আলফা 5-এর 2, বিটা কত? বিটা ইন্টু 3-এর 2 = -m/2, একটা 2 কেটে গেল, 3 5 15/2, তাহলে অতএব m = -15/2, তাহলে উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি ত্রিভুজ ABCতে যদি হাফ কোণ A প্লাস কোণ B প্লাস কোণ C = 120 ডিগ্রি হয়, তাহলে 1/4 কোণ এর মান কত? ঠিক আছে, তাহলে
আমরা কি বলেছে না, একটা ত্রিভুজের এ কোণের অর্ধেক প্লাস বি কোণ প্লাস সি কোণের মান বলে দিয়েছে 120 ডিগ্রি। আমরা কি জানি, আমরা জানি একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে যদি তিনটে কোণ এ বি সি হয় তাহলে আমরা জানি হচ্ছে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান সমান 180 ডিগ্রি। আর বলে দিয়েছে কি না, বলে দিয়েছে হাফ কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান সমান 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই দুটো যদি আমি বিয়োগ করে দিই তাহলে বিয়োগ করলে নিচে সাইনগুলো চেঞ্জ হয়। তাহলে বি বি কেটে যাচ্ছে, সি সি কেটে যাচ্ছে, এ থেকে হাফ এ বাদ দিলে হাফ কোণ এ থাকবে সমান সমান এদিকে হবে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এ কোণের মান কত হচ্ছে, এ কোণ 2 গুণ হয়ে যাবে, তাহলে 120 ডিগ্রি। এবার কি বলেছে 1/4 তাহলে দুদিকে 1/4 দিয়ে গুণ করে দিই, তাহলে 1/4 কোণ এ সমান সমান 1/4 ইন্টু 120, তাহলে 4 দিয়ে কাটলে 3 4 12 সমান সমান 30 ডিগ্রি। উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 50 সেন্টিমিটার, 150 সেন্টিমিটার এবং 175 সেমির একটি আয়ত ঘনককে কতগুলি একই মাপের বৃহত্তম ঘনকে ভাগ করা যাবে। তাহলে যে একটা আয়ত ঘনের উদাহরণ কি বলতো, একটা হচ্ছে বাক্স, ইট, এগুলো হচ্ছে আয়ত ঘন। তাহলে এই আয়ত ঘনকের বলেছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 50 সেন্টিমিটার, 150 সেন্টিমিটার এবং 175 সেন্টিমিটার। তাহলে এই আয়ত ঘনকটার আয়তন কত হবে? আয়ত ঘনকটার আয়তন হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তার মানে হচ্ছে 50 ইন্টু 150 ইন্টু 175 ঘন সেমি। এটা হচ্ছে আয়তঘনটার আয়তন। এইবার কি বলেছে, এই আয়তঘনক থেকে সবথেকে বড় মাপের যে ঘনকটা কেটে বার করা যাবে সেই কতগুলো সেরকম ঘনক বার করতে পারবো আমরা। তাহলে দেখো, এই আয়তঘনটা থেকে আমরা সবচেয়ে বড় মাপের যে ঘনকটা বার করতে পারবো তার বাহুর দৈর্ঘ্য প্রথমে বার করতে হবে। তার বাহুর দৈর্ঘ্য বার করতে গেলে আমাদের কি করতে হবে না, যে আয়তঘনটা দেওয়া আছে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা অর্থাৎ 50 সেন্টিমিটার, 150 সেন্টিমিটার এবং 175 সেন্টিমিটার এর গসাগু করতে হবে। এই 50, 150 আর 75-এর গসাগু কত? দেখো, 50, 150 আর 175 তিনটেই দেখো 25 দিয়ে ভাগ যায়। তাহলে 25 দুগুণে 50, 6 25 150 আর 7 25 175, আর যাচ্ছে না। তাহলে এদের হচ্ছে গসাগু হচ্ছে তোমার 25। তাহলে এই 25 সেন্টিমিটার বাহু বিশিষ্ট আমরা ঘনক বার করতে পারবো। এবার এই 25 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ঘনকের আয়তন কত না, 25 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ঘনকের আয়তন 25 গুণ 25 গুণ 25 ঘন সেন্টিমিটার। তাহলে আমরা এরকম কতগুলো ঘনক পাবো না, আয়তঘনর আয়তনটাকে বা এই ঘনকের আয়তন দিয়ে ভাগ করে দেবো। তাহলে এইটা ভাগ 25 গুণ 25 গুণ 25, তাহলে 25 দিয়ে এটা কাটলে 2 হবে, 25 দিয়ে 6 25 150 আর 7 25 175, তাহলে 6 7 42, 42 দুগুণে 84, তাহলে সবচেয়ে বড় মাপে 84টি ঘনক পাওয়া যাবে। উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে সিদ্ধি তার স্কুটারটি 31,902 টাকায় বিক্রি করে বিক্রয় মূল্যের 1/6 লাভ করেছে, তার লাভের শতকরা হার নির্ণয় করো। তাহলে দেখো, বলেছে বিক্রয় মূল্যের 1/6 লাভ করেছে, তার মানে লাভ সমান সমান কত হচ্ছে, বিক্রয় মূল্যের ইন্টু 1/6। তার মানে কি, লাভ বাই বিক্রয় মূল্য সমান সমান 1/6। তার মানে 6 টাকা বিক্রয় মূল্য হলে লাভ 1 টাকা। তাহলে ক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য হবে, আমরা জানি যখন লাভ হয় তখন ক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস লাভ। তাহলে বিক্রয় মূল্য কত? 6 টাকা, লাভ 1 টাকা, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। এবার এখান থেকে আমরা লাভের শতকরা হার বার করি। লাভের শতকরা হার মানে কত? লাভের শতকরা হার মানে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে এখানে লাভ কত হয়েছে? 1 টাকা, ক্রয় মূল্য 5 টাকা ইন্টু 100, 5 20 100, তাহলে লাভ হয়েছে 20%। উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে যদি x + 1/9x = 3 হয় তবে 9x² + 1/9x² এর মান নির্ণয় করো। তাহলে আমাদের মান কি দিয়ে দিয়েছে? মান দিয়েছে হচ্ছে x + 1/9x = 3, আর মান বার করতে বলেছে 9x² + 1/9x²। তাই ফর্মুলা হবে না 3x²।
3x তার হোল স্কোয়ার প্লাস 1/3x তার হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কী ফর্মুলা আমরা জানি না, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, তাহলে দেখো 3x প্লাস 1/3x এর মান যদি আমরা জানি তাহলে এই মানটা বার করে ফেলতে পারবো। তাহলে আমরা কি জানি না, x প্লাস 1/9x = 3। এবার এটার উভয় দিকে 3 দিয়ে গুণ করে দিই, তাহলে এখানে একটা 3 দিয়ে গুণ হবে, এটার সাথেও একটা 3 দিয়ে গুণ হবে, আর এটার সাথেও একটা 3 দিয়ে গুণ হবে। তাহলে কি হচ্ছে, প্রথমে 3x আর এটা 3 3 9, তাহলে 1/3x সমান 3 3 9, তাহলে 3x প্লাস 1/3x সমান 9। তাহলে এখানে মানটা বসিয়ে দিই, তাহলে 9 স্কোয়ার মাইনাস এখানে 3x কেটে গেলে 2, তাহলে 81 মাইনাস 2 সমান 79। উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি গাড়ি প্রথম 3 কিলোমিটার দূরত্ব 10 কিমি প্রতি ঘন্টা বেগে, পরের 3 কিলোমিটার দূরত্ব 20 কিমি প্রতি ঘন্টা বেগে এবং তারপরের 3 কিলোমিটার দূরত্ব 30 কিমি প্রতি ঘন্টা এবং শেষের 3 কিলোমিটার দূরত্ব 60 কিমি প্রতি ঘন্টা বেগে অতিক্রম করে। গাড়িটির গড় গতি কত? আমরা জানি যে গড় গতিবেগ সমান সমান মোট দূরত্ব বাই মোট সময়। ঠিক আছে, তাহলে এখানে দেখো এবার হচ্ছে প্রথম 3 কিলোমিটার দূরত্ব গেছে 10 কিমি প্রতি ঘন্টা গতিবেগে, তাহলে প্রথম 3 কিলোমিটার যেতে তার কত সময় লেগেছে? আমরা কি জানি, টাইম t = ডিস্টেন্স বাই স্পিড। তাহলে এখানে ডিস্টেন্স 3 কিলোমিটার আর স্পিড হচ্ছে 10 কিমি প্রতি ঘন্টা, তাহলে এত ঘন্টা। দ্বিতীয় 3 কিলোমিটার দূরত্ব যেতে তার সময় লেগেছে, দূরত্ব 3 আর গতিবেগ 20 কিমি প্রতি ঘন্টা। তৃতীয় 3 কিলোমিটার দূরত্ব যেতে তার সময় লেগেছে, দূরত্ব 3 আর গতিবেগ হচ্ছে 30 কিমি প্রতি ঘন্টা, তাহলে 3/30। আর চতুর্থ 3 কিলোমিটার যেতে তার সময় লেগেছে, দূরত্ব 3 আর গতিবেগ 60 কিমি প্রতি ঘন্টা, অর্থাৎ 3/60 ঘন্টা। তাহলে মোট সময় লেগেছে 3 × 10 প্লাস 3 × 20 প্লাস 3 × 30 প্লাস 3 × 60। তাহলে লসাগু করে দিই, 10 20 30 আর 60 লসাগু 60, 6 × 10 = 60, 3 × 6 = 18, 3 × 20 = 60, 3 × 3 = 9, 30 × 2 = 60, 3 × 2 = 6, 60 × 1 = 60, এটা 3, 6 × 3 = 9, 9 × 9 = 18, 18 18 36, তাহলে 36/60 ঘন্টা। তাহলে এবার আমরা গড় গতিবেগ কী জানি, বলেছিলাম মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব কত? মোট দূরত্ব হচ্ছে 3 + 3 + 3 + 3 মানে সমান হচ্ছে 3 6 9 3 4 12 ঘন্টা, 12 কিলোমিটার। আর মোট সময় লেগেছিল হচ্ছে 36/60। তাহলে 12 গুণ উপরে 60 চলে যাবে, নিচে 36 আসবে, 3 × 12 = 36, 3 × 20 = 60, তাহলে গড় গতিবেগ 20 কিমি প্রতি ঘন্টা। উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে নিচের পর্যবেক্ষণগুলির মধ্যমা নির্ণয় করো। তারপরে কতগুলো সংখ্যা দেওয়া আছে। আমাদের মধ্যমা নির্ণয় করতে গেলে কি করতে হয় না, প্রথমে যে পর্যবেক্ষণটা দেওয়া আছে তাকে ছোট থেকে বড় সাজাতে হয়। তো আমরা এখান থেকে সবচেয়ে ছোট কি আছে? 11, তারপরে কি আছে? 18, তারপরে কি আছে? 27, তারপরে আছে 30, তারপরে আছে 34, তারপরে আছে 35, তারপরে আছে 52, 52-র পরে আছে হচ্ছে 76, 76-এর পরে 81 83 84, 81 83 আর 84। তাহলে কটা অবজারভেশন? 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। তাহলে 11টা যদি অবজারভেশন থাকে তাহলে এর মধ্যমা কোনটা হবে? 11 + 1/2। যদি অড নাম্বার অবজারভেশন থাকে তার সঙ্গে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়, তাহলে উত্তর হচ্ছে 6। তাহলে 6 নম্বর অবজারভেশনটা হচ্ছে এর মধ্যমা। তাহলে 1 2 3 4 5 6, তাহলে 35 হচ্ছে এর মধ্যমা। উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি সিঁড়ি দেয়ালে কাত করে রাখা হলো যা ভূমির সাথে থিটা কোণ তৈরি করে, যেখানে tan θ = 15/8 হয়। যদি দেয়ালের নিচ থেকে মোয়ের ওপরের অংশের উচ্চতা 30 মিটার হয় তাহলে দেয়াল থেকে মোয়ের পাদদেশে দূরত্ব নির্ণয় করো। বলেছে কি, একটা সিঁড়ি দেয়ালে রাখা আছে, ধরো এটা দেয়াল AB,
এবার এই এ বিন্দু থেকে একটা মই কাত করে রাখা হলো, যেটা ভূমির সাথে থিটা কোণ উৎপন্ন করছে। ধরি এই মইটা হচ্ছে এসি আর ভূমি থেকে বিসি দূরত্বে মইটা রাখা হয়েছে। এইবার কি বলেছে, ট্যান থিটা সমান সমান, তাহলে ট্যান থিটা সমান সমান 15/8। ঠিক আছে। আর বলেছি কি, যদি দেয়ালের নিচ থেকে মইয়ের ওপরের অংশ উচ্চতা 30 মিটার হয়, দেয়ালের নিচ মানে এখান থেকে মইয়ের ওপরের অংশ উচ্চতা এটা হচ্ছে 30 মিটার। ঠিক আছে। তাহলে এবার কি, তাহলে কী চেয়েছে, দেয়াল থেকে মইয়ের পাদদেশের দূরত্ব কত, বিসিটা চেয়েছে। তাহলে আমরা কি জানি, আমরা জানি ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি। এখানে লম্ব কি, লম্ব হচ্ছে এবি, আর ভূমি কি, ভূমি হচ্ছে বিসি। তাহলে এবি কত, এবি হচ্ছে 30, আর বিসিটাকেই বার করতে দিয়েছে, আর ট্যান থিটার মান বলে দিয়েছে 15/8। তাহলে 15 দুগুণে 30, অতএব বিসি সমান সমান 8 দুগুণে 16 মিটার। তাহলে উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে তারকা চিহ্নিতকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে প্রতিস্থাপন করা হলে 7, 2, 3 স্টার 5, 6 স্টার 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো 6 দ্বারা বিভাজ্যতা হতে গেলে কি করতে হবে, 6 দ্বারা বিভাজ্য হতে গেলে আমাদের 6কে করতে হবে 2 × 3 ভাগ করতে হবে। প্রথমে 2 দ্বারা বিভাজ্য দেখতে হবে, তারপরে 3 দ্বারা বিভাজ্য দেখতে হবে। যদি দুটো দিয়ে বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। তাহলে 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, সবাই জানো। 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে সংখ্যার শেষে 0, 2, 4, 6 আর 8 থাকলে সেটা 2 দিয়ে ভাগ যায়। তাহলে এখানে হয় 0, 2, 4, 6, 8 হবে। তাহলে এখানে দেখো অপশানে দেখো 2 নম্বর হবে না, কারণ 3 থাকলে 2 দিয়ে বিভাজ্য নয়, আর 1ও হবে, 4ও হবে না, কারণ 1 থাকলেও এটা 2 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে বাকি থাকলো 4 অথবা 2। এবার পরে আমাকে দেখতে হবে 3 দ্বারা বিভাজ্য কিনা। 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে সংখ্যার প্রতিটি অঙ্কের যোগফল যেটা যা হবে সেটি যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। এখানে দেখো যে কটা অঙ্ক দেওয়া আছে তাদের যোগফল কত, তাদের যোগফল হবে 7 + 2 + 3 + 5 + 6, 6 আর 5 11, 11 আর 3 14, 14 আর 2 16, 16 আর 7 23। এইবার দুটো স্টারে হয় 4 বসবে নয় 2 বসবে। আমরা প্রথমে 4 বসাই, দুটো 4 মানে 4 + 4 8 31। তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য না, অতএব উত্তর 2। এবার 2 বসিয়ে একবার দেখে নিই, তাহলে 23 + 2 + 2 মানে 23, 24, 25, 26, 27। তাহলে দেখো 27 3 দ্বারা বিভাজ্য, তাতে স্টারের জায়গায় আমাদের 2 বসবে। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একজন মহিলা তার আয়ের 2/3 ভাগ ব্যয় করেন। যদি তার আয় 18% বৃদ্ধি পায় এবং ব্যয় 24% বৃদ্ধি পায় তাহলে তার সঞ্চয়ের শতকরা বৃদ্ধি হবে। ঠিক আছে। তাহলে বলেছে আয়ের 2/3 ভাগ ব্যয় করেন। ধরি আয় যদি 1 টাকা হয়, ব্যয় কত হবে, ব্যয় হবে হচ্ছে 2/3 টাকা। তাহলে সঞ্চয় কত করেন, তাহলে 1 - 2/3 হবে, তাহলে সঞ্চয় করেন হচ্ছে 1/3 টাকা। ঠিক আছে। এইবার যদি এটাকে আমি 3 দিয়ে গুণ করে দিই, এটাকে 3 দিয়ে গুণ করে দিলাম, এটাকে 3 দিয়ে গুণ করে দিলাম, এটাকে 3 দিয়ে গুণ করলাম, তাহলে আয় কত হচ্ছে, আয় 3 টাকা হচ্ছে। এটা কেটে গেলে ব্যয় হচ্ছে 2 টাকা আর সঞ্চয় হচ্ছে 1 টাকা, তাই তো। আমি আবার এটাকে 100 দিয়ে গুণ করে দিই, তাহলে কি হচ্ছে 300 টাকা আয়, ব্যয় হচ্ছে তাহলে 200 টাকা আর সঞ্চয় হচ্ছে 100 টাকা। এইবার কি বলেছে দেখো, আয় 18% বৃদ্ধি পেয়েছে। 18% বৃদ্ধি পেয়েছে মানে 100 টাকায় 18 টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে 200 টাকায় বৃদ্ধি পেয়েছে, তাহলে 3 × 18 = 54 টাকা। তাহলে মোট আয় হয়েছে 300 + 54 354 টাকা। তাহলে 18% বৃদ্ধি পেলে আয় হয়ে গেছে 354 টাকা। ব্যয় বলেছে 24% বৃদ্ধি পেয়েছে, মানে 100 টাকায় 24 টাকা, 200 টাকায় ব্যয় হবে 248 টাকা। তাহলে মোট ব্যয় কত হচ্ছে, মোট ব্যয় হবে 200 + 48 248 টাকা। তাহলে এখন সে সঞ্চয় কত করছে, এখন সে 354 টাকা আয় করছে, 248 টাকা ব্যয় করছে, তাহলে সঞ্চয় এই দুটোর বিয়োগফল হচ্ছে 106 টাকা। এইবার কি হচ্ছে দেখো, আগে সঞ্চয় করতে 100 টাকা, এখন সঞ্চয় করছে 106 টাকা। তাহলে সঞ্চয় বৃদ্ধি পেয়েছে 106 - 100 মানে 6 টাকা। 6 টাকা কততে বৃদ্ধি পেয়েছে, 100তে বৃদ্ধি পেয়েছে, তাহলে বৃদ্ধির হার 6%। উত্তর 1।
আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি নৌকা 6 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 54 কিমি যেতে পারে। যদি স্রোতের গতিবেগ 4.8 কিলোমিটার প্রতি ঘন্টা হয় তাহলে অনুকূলে 279 কিমি দূরত্ব অতিক্রম করতে নৌকাটির কত সময় লাগবে? তাহলে কি বলেছে, নৌকাটি 6 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 54 কিমি যায়। তাহলে 6 ঘন্টায় যাচ্ছে 54 কিলোমিটার পথ স্রোতের প্রতিকূলে। তাহলে 1 ঘন্টায় স্রোতের প্রতিকূলে যায় 9 কিলোমিটার পথ। তাহলে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ হচ্ছে 9 কিলোমিটার। আমরা কি জানি, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ সমান সমান স্থির জলে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। এটাই হচ্ছে স্রোতের প্রতিকূলে বেগ, তাই তো? তাহলে স্রোতের প্রতিকূল বেগ কত বলেছে? 9। এখানে বলেছে স্রোতের বেগ কত? 4.8। তাহলে নৌকার বেগ আমাদের এখান থেকে বেরিয়ে যাবে। তাহলে ওইখান থেকে আমরা নৌকার বেগ কত পাবো? অতএব নৌকার বেগ সমান সমান 9 প্লাস 4.8, 13.8। ঠিক আছে, এটা হচ্ছে স্থির জলে নৌকার বেগ এত কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, এবার আমাদের স্রোতের অনুকূলে নৌকার বেগ বার করতে হবে। স্রোতের অনুকূলে নৌকার বেগ সমান সমান আমরা কি জানি, যে স্থির জলে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। স্থির জলে নৌকার বেগ কত? 13.8 প্লাস স্রোতের বেগ কত? 4.8। তাহলে 8 8 16 8 1 18.6 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, এইবার কি বলেছে, অনুকূলে 279 কিলোমিটার যেতে কত সময় লাগবে? আমরা জানি কি টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তাহলে এখানে ডিস্টেন্স কত? 279 বাই স্পিড কত? 18.6। তা পয়েন্ট তুলে এখানে একটা 10 আসবে, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 3 দুগুণে 6। এটা 3 দিয়ে কাটলে 279। তাহলে 3 5 15 ঘন্টা। উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একজন ব্যক্তি 3টি ভিন্ন স্কিমে যথাক্রমে 6 বছর, 10 বছর এবং 12 বছরের জন্য 10%, 12% এবং 15% সরল সুদে অর্থ বিনিয়োগ করেন। যদি প্রতিটি স্কিম শেষ হওয়ার পর তিনি একই সুদ পান তাহলে বিনিয়োগের অনুপাত হলো। তাহলে 3টে জায়গায় বিনিয়োগ করেছে। ধরি প্রথমটাতে বিনিয়োগ করেছে X টাকা, দ্বিতীয়টায় বিনিয়োগ করেছে Y টাকা, আর তৃতীয়টায় বিনিয়োগ করেছে Z টাকা। ঠিক আছে, এবার প্রথমে X টাকা 6 বছরের জন্য বিনিয়োগ করেছে। তাহলে X টাকার 6 বছরে 10% হারে সুদ কত হবে? না X ইন্টু 6 ইন্টু 10/100। মানে আমরা জানি I ইজ ইকুয়াল টু PTR/100। এই ফর্মুলাটা এখানে ব্যবহার করলাম। ঠিক আছে, আর ওয়াই টাকার হচ্ছে 10 বছরে 12% হারে। তাহলে Y ইন্টু 10 ইন্টু 12/100, এটা হচ্ছে ওয়াই টাকার সুদ। আর জেড টাকার হচ্ছে 12 বছরে 15% হারে। জেড ইন্টু 12 ইন্টু 15/100, এই জেড টাকার সুদ হয়েছে। এখন বলে দিয়েছে যে প্রতিটি সুদ একই, অর্থাৎ প্রতিটি সুদের পরিমাণ 1। তাহলে এই তিনটেই সমান সমান হয়ে গেল। তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে 100 কেটে গেল, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 3 5 15, 6 1 6, 6 দুগুণে 12, 6 দুগুণে 12। তাহলে কত হচ্ছে? 2x ইজ ইকুয়াল টু 4y ইজ ইকুয়াল টু 6z। যদি 2x ইজ ইকুয়াল টু 4y ইজ ইকুয়াল টু 6z হয় তাহলে আমরা কি জানি, x ইজ টু y ইজ টু z সমান সমান 1/2 ইজ টু 1/4 ইজ টু 1/6। তাহলে এবার হচ্ছে 2 4 6-এর লসাগু 12, 12 দিয়ে চারিদিকে উভয় সব কটাকে গুণ করে দিই। তাহলে 12 গুণ করে দিলাম। তাহলে 6 দুগুণে 12, 3 4 12, আর 6 দুগুণে 12। তাহলে 6:3:2। তাহলে বিনিয়োগের অনুপাত হবে 6:3:2। উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক বলেছে রাহুলের বয়স তার মেয়ের বয়সের 3 গুণ। আজ থেকে 8 বছর পর তার বয়স তার মেয়ের বয়সের দ্বিগুণের চেয়ে 5 বছর বেশি হবে। রাহুলের বর্তমান বয়স নির্ণয় করো। ঠিক আছে, তাহলে রাহুলের বয়স বলেছে তার মেয়ের বয়সের 3 গুণ। ধরি তার মেয়ের বয়স X বছর, তাহলে রাহুলের বয়স কত হবে? 3x বছর। এবার কি বলেছে, 8 বছর পর রাহুলের বয়স তার মেয়ের বয়সের দ্বিগুণের চেয়ে 5 বেশি হবে। তাহলে 8 বছর পর রাহুলের বয়স কত হবে? 8 বছর পর রাহুলের বয়স হবে 3x + 8, সেটা মেয়ের বয়সের দ্বিগুণের চেয়ে 8 হবে,
দ্বিগুণের চেয়ে 5 বছর বেশি হবে। তাহলে মেয়ের বয়স 8 বছর পর হবে এক্স প্লাস 8, এটার দ্বিগুণ হচ্ছে এটা, এর থেকেও 5 বছর বেশি রাহুলের বয়স, তাহলে +5। এই হচ্ছে ইকুয়েশন। এরপর এটাকে সমাধান করে দেবো। 3x + 8 = 2x প্লাস 8 দুগুণে 16 প্লাস 5। তাহলে এক্সটা এই পাশে নিয়ে আসলে x = 16 আর 5 21 - 8, 21 - 8 মানে 13 বছর। তাহলে মেয়ের বয়স হচ্ছে 13 বছর, তাহলে রাহুলের বয়স হবে 13 × 3 মানে 39 বছর। উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক, দুটি সংখ্যার যোগফল 36, একটি সংখ্যার 5 গুণ অন্যটি 4 গুণের সমান, দুটির মধ্যে বড় সংখ্যাটি কত? এখানে বলেছে দুটি সংখ্যার যোগফল 36, ধরি একটা সংখ্যা x আর একটা সংখ্যা y। তাহলে বলেছে কি x + y 36, একটি সংখ্যার 5 গুণ অন্যটি 4 গুণের সমান, তাহলে হবে হচ্ছে 5x = 4y। একটি সংখ্যার 5 গুণ অন্যটি 4 গুণের সমান, তাহলে এখান থেকে আমরা কী পাবো x/y = 4/5। তার মানে কি হচ্ছে x/y হচ্ছে 4/5। এখান থেকে বড় সংখ্যা কোনটা? এখানে বড় সংখ্যা y। এবার বলেছে বড় সংখ্যাটি কত? তাহলে এখান থেকে আমরা বড় সংখ্যাটির আনুপাতিক ভাগাহার বার করব। তাহলে কার বার করব? y-এর আনুপাতিক ভাগাহার কত হবে? y-এর আনুপাতিক ভাগাহার হবে 5/4 + 5 মানে 5-এর 9। এবার হচ্ছে দুটো সংখ্যার যোগফল 36, তাহলে y কত? y হচ্ছে 36 × 5-এর 9, 4 নং 36, 4 × 5 = 20। তাহলে বড় সংখ্যাটা হচ্ছে 20। উত্তর 1।